মাত্র একদিনেই বাংলা প্রথম পত্র সম্পূর্ণ শেষ করার আজকে তোমাদেরকে একটা A to Z মাস্টার প্ল্যান দেওয়ার চেষ্টা করব। তোমরা যারা সারা জীবন বাংলা বই খুলেও দেখো নাই, তারা যদি আজকের ভাইয়ের এই গাইডলাইনটা ফলো করে তুমি যদি পড়ার টেবিলে বসতে পারো, আমি তোমাকে আজকে গ্যারান্টি দিয়ে যাচ্ছি বাংলা প্রথম পত্রে তুমি A+ ইনশিওর করতে পারবা। আমি ভাইয়া সত্যি কথা বলতে আমার পিএসসি পরীক্ষা থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত কখনোই বাংলা আহামরি ভালো প্রিপারেশন নেই কিন্তু। আর বাংলাতে যে আমি খুব ভালো এটাও তোমাদেরকে বলবো না, বাট তারপরেও পিএসসি থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত সবসময় কিন্তু বাংলা প্রথম পত্রে A+ ইনশিওর করতে পেরেছিলাম। তো এই যে ব্যাপারগুলো রয়েছে সেই ব্যাপারগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো যে কিভাবে আমি অল্প প্রিপারেশন নিয়েও সবসময় বাংলা প্রথম পত্রে A+ পাইতাম। সো তোমরা যারা এখনো বইও খুলে দেখো নাই, আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি বাংলা প্রথম পত্রে তোমরা A+ ইনশিওর করতে পারবা যদি তুমি আজকের এই ভিডিওতে তোমাকে যা যা বলবো, যেভাবে বলবো তুমি যদি ঠিক সেভাবেই প্রিপারেশন নিতে পারো, বাংলা প্রথম পত্র নিয়ে তোমাকে আর টেনশন করতে হবে না। এতটুকু ভরসা তোমার ভাইয়ের উপরে করতে পারো। তো যারা এই ভিডিও দেখার জন্য ক্লিক করেছো, টেনশন একদম ফ্রি। একটু কষ্ট করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তীতে আমি যখনই ভিডিও দেই না কেন তুমি যেন সবার আগে সেই ভিডিওগুলো পেয়ে যাও। ওকে, তো মেইন ভিডিওতে যাওয়ার আগে তোমাদেরকে জাস্ট ছোট্ট করে কয়েকটা কথা বলতে চাই। তোমাদের মধ্যে অনেকেই আমাকে প্রশ্ন করছো যে ভাইয়া এই শেষ সময়টা পড়াশোনা করে কি আসলে ভালো একটা রেজাল্ট করা পসিবল কিনা, বা বাংলা প্রথম পত্রে কি আমি আদৌ ভালো করতে পারবো। আমি তোমাকে একটা কথা বলি, সেটা হচ্ছে তুমি মনে করো সারা জীবন কোনো পড়াশোনা করো নাই, ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারও তুমি পড়াশোনা করো নাই, বাট তুমি আজকে থেকে পড়াশোনা শুরু করতে যাচ্ছ, বা তুমি চিন্তা করছো যে ভাইয়া আগে তো কোনো পড়াশোনা করি নাই, সামনের কয়েকটা দিন পড়াশোনা করে কি হবে। তুমি এই যে একটা মোহর মধ্যে রয়েছো, তুমি আগে কি করছো এটা ডাজেন্ট ম্যাটার। তুমি যদি আজকে থেকে পড়াশোনা শুরু করতে পারো, বা আজকে থেকে তুমি তোমার সর্বোচ্চ ইফোর্টটা মেকশিওর করতে পারো, তাহলে তুমি অবশ্যই তোমার সামনের যে লাইফটা রয়েছে সেখানে তুমি অবশ্যই ভালো করতে পারবা। মনে রাখবা, মানুষ যারা সফল হয় বা যারা ভালো কিছু করে, তারা কিন্তু তাদের ভিতরে একটা নেশা থাকে, সেটা হচ্ছে পরিশ্রমের নেশা। তোমার এই ভিতরে যদি এই পরিশ্রমের নেশাটা কোনোভাবে একবার ঢুকে যায়, তুমি যদি পরিশ্রমের নেশায় যদি আসক্ত হয়ে যাও ভাইয়া, তাহলে ডেফিনেটলি সফলতা তোমার কাছে ধরা দিবে। আগে পড়াশোনা করো নাই এইগুলো কোনো ব্যাপারই না। তুমি যদি আজকে থেকেও শুরু করে সামনের যে দিনগুলো রয়েছে সেই দিনগুলো যদি ভালো মতো পড়াশোনা করতে পারো, হার্ডওয়ার্ক করতে পারো, সময়কে যদি মূল্য দিতে জানো ভাইয়া, তাহলে তোমার কাছে সফলতা কিন্তু ধরা দিবে। সময় এমন একটা জিনিস, এটা তোমার লাইফ থেকে একবার চলে গেলে কিন্তু কখনো আর ফিরে আসবে না। তো সামনে যে আমাদের সময়টা রয়েছে, সেই সময়টা তুমি যদি তোমার সর্বোচ্চটা দিয়ে যদি পরিশ্রমটা করতে পারো, ডেফিনেটলি শুধু বাংলা ফার্স্ট ইয়ার পরীক্ষা না, সামনে তুমি লাইফে যা করবা, যে কাজে হাত দিবা, দেখবা সেখানে তুমি সফলতা পাবা। মনে রাখবা, সৃষ্টিকর্তা প্রত্যেকটা মানুষের ভিতরেই এমন কিছু জিনিস দিয়ে দিয়েছে, জাস্ট এই জিনিসগুলো আমাদেরকে প্রপারভাবে ইউটিলাইজ করতে হবে, আমাদেরকে এটা সঠিক জায়গায় ব্যবহার করতে হবে। তুমি যদি চেষ্টা না করো, তুমি যদি পরিশ্রম না করো, কখনোই কিন্তু সফলতা তোমার কাছে ধরা দিবে না। তো সফলতা পাওয়ার প্রথম ধাপটাই হচ্ছে তোমাকে চেষ্টা করতে হবে, তোমাকে সঠিক রাস্তায় হাঁটতে হবে, তোমাকে সর্বোচ্চ পরিশ্রম দেওয়া লাগবে এবং আত্মবিশ্বাসের সাথে লড়াই করে যাওয়া লাগবে। তো আজকে যেহেতু মেইনলি আমি তোমাদেরকে বাংলা প্রথম পত্র নিয়ে একটা গাইডলাইন দিব, যারা এখনো বাংলা প্রথম পত্র শেষ করতে পারে নাই, বা যারা এখনো কন্টেন্ট গুলোই জানে না যে বাংলা আসলে কি রয়েছে বা সিলেবাসটা কি, টেনশন নেওয়ার কোনো সুযোগ নাই। জাস্ট আজকের এই ভিডিওটা তুমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আমি আশা করি বাংলা প্রথম পত্র নিয়ে তোমাকে টেনশন করতে হবে না। তো চলো আমরা মেইন পয়েন্টে চলে যাবো। প্রত্যেকটা ভিডিও, আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কথা তোমার জন্য ইম্পর্টেন্ট, একটা কথাও স্কিপ করা যাবে না। তো একটু যদি তুমি খেয়াল করো, দেখো প্রথমেই আমি তোমাকে কিছু ব্যাপার নিয়ে কথাবার্তা বলবো। সেটা হচ্ছে যে তোমার ধরো যে সিলেবাস সম্পর্কে কোনো আইডিয়া নাই, তুমি এখনো পুরো বই পড়ো নাই, তো তুমি শেষ সময় কি চাইলে সবগুলো জিনিস শেষ করতে পারবা না। তুমি শেষ সময় চাইলে কিন্তু সবগুলো কন্টেন্ট শেষ করতে পারবে না। এই জন্য আমাদেরকে একটু স্মার্ট ভাবে প্রিপারেশন নিতে হবে। সেই ব্যাপারটা কিরকম দেখো, আমাদেরকে এখন পুরো বই নয়, শুধু শিওর শর্ট অর্থাৎ গদ্য এবং পদ্যের যে ব্যাপারগুলো আমাদের পরীক্ষায় 100% আসবে, সেই জিনিসগুলো আমাদেরকে প্রথমত শেষ করে ফেলতে হবে। অর্থাৎ যেগুলো 100% ইম্পর্টেন্ট টপিক, এইগুলো আগে আমি শেষ করে ফেলবো। এখন মনে করো তুমি কোনো একটা গদ্য বা পদ্য এখন পর্যন্ত পড়ো নাই, বা কোনো একটা গদ্য বা পদ্য, ধরো সহপাঠ, তোমার তিনটা জিনিস নিয়ে বলি, গদ্য পদ্য এবং সহপাঠ, এই ব্যাপারগুলো তোমার এখনো আইডিয়া নাই যে ভাইয়া কোন কোন জায়গাটার মধ্যে কাহিনী কি, কন্টেন্ট কি, এগুলো আমি জানি না। টেনশন নেওয়ার তো কোনো সুযোগ নাই, সলিউশন দেওয়ার জন্য তো আসছি। তো এই জিনিসগুলো তুমি কিভাবে শেষ করবা, যারা এখনো পড়ো নাই, প্রত্যেকটা বিষয় নিয়ে আজকে কথা বলবো। আর একটা ব্যাপার দেখো, সেটা হচ্ছে যে বোর্ড প্রশ্ন সলভ। এই শেষ সময় একটা কথা, এক নাম্বার কথা হচ্ছে তোমাকে জাস্ট গুরুত্বপূর্ণ অংশগুলো পড়তে হবে, পড়ে তুমি চলে যাবা দুই নাম্বার হচ্ছে বোর্ড প্রশ্ন সলভ। এখন এই যে গুরুত্বপূর্ণ অংশগুলো যে পড়বা, তুমি তো ভাইয়া আগে থেকে কন্টেন্ট গুলো পড়ো নাই, তুমি তো আগে থেকে কন্টেন্ট গুলো জানো না। এই জন্য তুমি যে কাজটা করতে পারবা সেটা হচ্ছে তুমি একটা ওয়ান শর্ট ক্লাস দেখে নিতে পারো। একটা ওয়ান শর্ট ক্লাস দেখে তুমি জিনিসগুলো ক্লিয়ার করে তারপর তোমার যে বোর্ড প্রশ্নগুলো রয়েছে সেইগুলো যদি করতে পারো, তারপর কভার করতে পারবা। ভাইয়া ওয়ান শর্ট ক্লাস কোথায় থেকে করব, কিভাবে করব, প্রত্যেকটা বিষয় নিয়ে কথা বলতেছি, একটু আমাকে সময় দিতে হবে। ওকে, আসো আমরা একটু করে মেইন পয়েন্টে ঢুকি।
আমাদের আজকের আলোচনার যে মেইন যে সেগমেন্টটা আমরা সেখানে আস্তে আস্তে প্রবেশ করার চেষ্টা করি। তো দেখো আমাদের প্রথমত কিছু ব্যাপার বুঝতে হবে যে আমাদের এই যে গদ্য থেকে প্রশ্ন আসে, পদ্য থেকে প্রশ্ন আসে, এরপর নাটক থেকে প্রশ্ন আসবে, এরপর হচ্ছে উপন্যাস থেকে প্রশ্ন আসবে। তো প্রথমেই খেয়াল করো, গদ্য থেকে তোমাকে 4টা প্রশ্ন দেওয়া থাকবে, তোমাকে 2টা প্রশ্ন মাস্ট অবশ্যই উত্তর করাই লাগবে। এরপরে তোমার পদ্য থেকে সব মিলিয়ে 3টা প্রশ্ন আসবে, তোমাকে 2টা প্রশ্ন বাধ্যতামূলক উত্তর করাই লাগবে। তাহলে তুমি কি করলা একটু ভালো করে খেয়াল করো তো, তুমি গদ্য থেকে 2টা প্রশ্ন উত্তর করে ফেলছো, তুমি পদ্য থেকে 2টা প্রশ্ন উত্তর করে ফেলেছো, তাহলে তোমার 4টা প্রশ্ন হয়ে গিয়েছে। এইদিকে নাটক থেকে একটা, উপন্যাস থেকে একটা। তো একটু ভালো করে খেয়াল করো, নাটক থেকে তুমি একটা প্রশ্নের উত্তর করেছো এবং তুমি হচ্ছে উপন্যাস থেকে আরেকটা প্রশ্নের উপন্যাস থেকে আরেকটা প্রশ্নের উত্তর করেছো। কয়টা প্রশ্ন হলো সব মিলায়? 1টা 2টা 3টা, এখানে 2 2 4 5 আর 6টা, সব মিলিয়ে কিন্তু ভাইয়া তোমার 6টা প্রশ্ন হয়ে যাচ্ছে এখানে। তো যেহেতু বাংলা ফার্স্ট পেপারে তোমাকে সৃজনশীল কয়টা লিখতে হবে? তোমাকে সৃজনশীল লিখতে হবে কিন্তু 7টা সৃজনশীল লিখতে হবে। তো এই 7টা সৃজনশীলের ক্ষেত্রে বাকি যে একটা সৃজনশীল থাকবে, এটা তুমি তোমার নিজের ইচ্ছা মতো চাইলে গদ্য, পদ্য, উপন্যাস অথবা নাটক যে কোনো একটা জায়গা থেকে উত্তর করতে পারো। বাট আমি যদি তোমাকে সাজেশন দেই তাহলে একটা ব্যাপার মাথায় রাখবা, সেটা হচ্ছে এই গদ্য থেকে কিন্তু কথাবার্তাগুলা খুব সুন্দর মতো বানায় লেখা যায়, বা নাটক এবং উপন্যাস তুমি যদি কাহিনীগুলো জানো এগুলো একটু ইলাবোরেট করে লেখা যায়। মানে এই জায়গাটা থেকে তুলনায় পদ্ম কিন্তু খুব বেশি বানায় টানায় লেখা যায় না, ঠিক আছে? বানায় লেখাটা যায় না, কারণ এটা একটু ডিফিকাল্ট, আমরা আসলে অনেকে পদ্মতে ভালো করতে পারি না। ওই জায়গাটাকে সাজেশন দিব, তুমি চাইলে গদ্য থেকে লিখতে পারো অথবা উপন্যাস অথবা নাটক, এই জায়গাগুলো থেকে অতিরিক্ত যে আরেকটা প্রশ্ন লিখতে হবে সেটা তুমি এখান থেকে উত্তর করবা। ওকে, তো আসো আমরা এরপরে একটু যাওয়ার চেষ্টা করি সেই ব্যাপারটা কি। তার আগে তোমাকে আমি ছোট্ট করে কয়েকটা কথা বলি। একটা ব্যাপার কি, যারা হচ্ছে বাংলায় পাস করতে যাচ্ছ ভাইয়া, পয়েন্টে আসো একদম পয়েন্টে আসো ভাইয়া। দেখো যারা বাংলায় পাস করতে যাচ্ছ তাদের গেম প্ল্যানটা আসলে কেমন হওয়া উচিত, যদি এটা নিয়ে একটু কথাবার্তা বলি। দেখো বাংলায় পাস করার জন্য তোমার এই যে ভাইয়া সিকিউর যে অংশটা রয়েছে, এই সিকিউ তোমাকে পরীক্ষায় দিবে 7টা প্রশ্ন দিবে, একটাই হচ্ছে তোমার 10 নাম্বার করে। তাহলে 7 10-এ তোমার এখানে কত চলে আসতেছে? 70 নাম্বার চলে আসতেছে। এখন পাস করার জন্য আমাদের এইখানে পাস করার জন্য কত নাম্বার পাওয়া লাগবে? এই 70-এর মধ্যে আমাকে মিনিমাম পাইতে হবে 23। আমি যদি 23 পেয়ে যাই তাহলে আমি সিকিউ অংশের মধ্যে পাস করতেছি। আবার আমাকে এমসিকিউ যে সেগমেন্ট রয়েছে এখানেও কিন্তু আলাদাভাবে পাস করা লাগবে। এমসিকিউ আসবে কয়টা? তোমার এখান থেকে 30টা আসবে। এই 30টা এমসিকিউর মধ্যে তুমি যদি পাস করতে যাও তোমাকে এখানে 10টা এমসিকিউ কারেক্ট করা লাগবে। তাহলে এখানে 23 আর এইখানে 10, এই 23 আর 10 সব মিলিয়ে তোমার 33 পাইলে তুমি বাংলা ফার্স্ট পেপারে পাস করে যাচ্ছ। এটা একদম সিম্পল একটা গেম ভাই, একদম সিম্পল একটা গেম, জাস্ট এটা কোনো ব্যাপারই না। আমি তোমাকে পাস করার জন্য গাইডলাইন দিতে আসিনি। যাদের টার্গেট ভাইয়া পাস করবো তারাও মিনিমাম 60 থেকে 65 তুলতে পারবা। আর যাই টার্গেট ভাইয়া যে এ প্লাস পাবো কিনা এখনো কনফিডেন্স পাচ্ছি না, আমি তোমাকে বলছি জাস্ট বিশ্বাস করে আমি যে ফর্মেটে পড়াশোনা করতে বলবো জাস্ট এই স্টেপগুলো ফলো করো ভাইয়া, তুমি ডেফিনেটলি বাংলার মধ্যে এ প্লাস পাবাই পাবা। এটার সলিউশন দেওয়ার জন্যই তো আজকে আমি চলে আসছি। তো এখন দেখো যে জিনিসটা নিয়ে তোমাদের সাথে কথা বলতেছিলাম সেটা হচ্ছে, দেখো একটু আমাদের এই স্লাইডে আসতে হবে। সেটা হচ্ছে তোমাদের মধ্যে অনেকেই যে কাজটা করো, মনে করো যে একটা প্রশ্ন যখন লেখা শুরু করো প্রথম প্রশ্নটা খুব ভালোভাবে লিখো, এখন ওইটা লিখতে যে তুমি অনেক টাইম কিল করে ফেলো, পরীক্ষায় 7টা সৃজনশীল উত্তর করে আসতে পারো না। তো প্রথম কথা হচ্ছে ভাইয়া, তোমরা যারা ভাইয়া পাস করতে চাও আমি তাদেরকেও ওই একটা কথাই বলবো, তুমি 7টা সিকিউ উত্তর করে আসবা। যারা তোমরা এ প্লাস পাইতে চাও ভাইয়া তাদের ক্ষেত্রে আমি একটা কথাই বলবো, ভাইয়া তুমি 7টা সিকিউ উত্তর করে আসবা। এখন কত নাম্বার পাবো সেটা পরের ব্যাপার, বাট কোনো প্রশ্নের উত্তর ফাঁকা রেখে আসবো না। তো তোমরা অনেকে যে কাজটা করো 4-5টা সৃজনশীল ভালো করে লিখো, শেষের 2টা সৃজনশীল যে লেখা শেষ করতে পারো না। এখন মনে করো ধরলাম তুমি একটা প্রশ্নের গ নাম্বার লিখো নাই, একটা প্রশ্নের ঘ নাম্বার লিখো নাই, তাহলে গ আর ঘ না লিখলে কত নাম্বার চলে যাচ্ছে? এখানে 3, এখানে তোমার 4, তাহলে 4 আর 3 7 নাম্বার আমাদের আগে থেকেই কিন্তু পাচ্ছি না আমরা। তো এই জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, প্রোটিপ কি ভাইয়া দেখো একটু খেয়াল করো, যাই হোক না কেন 100 মার্কসের উত্তর আমাকে করে আসি লাগবে। যেহেতু আমাকে 100 নাম্বারের পরীক্ষায় আমাকে প্রশ্ন দিবে, তো আমি 100-এর মধ্যে 100 উত্তর করে আসবো। কোনো প্রশ্ন উত্তর ফাঁকা রাখা যাবে না। দেখো কোনো প্রশ্নই ফাঁকা রাখা যাবে না। কিছুটা বানিয়ে লিখলেও শিক্ষক নাম্বার দিতে পারেন, কিন্তু খাতা যদি সাদা খাতা দিয়ে আসো তাহলে নাম্বার দেওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য ভাইয়া অবশ্যই আমাদেরকে 7টা সৃজনশীল উত্তর করে আসতে হবে। তো নাম্বার 1 টেকনিক আজকের ভিডিও থেকে শিখে যাও। একটা কথা হচ্ছে, তোমার যদি কোনো প্রশ্ন কমন নাও আসে সৃজনশীলের ক্ষেত্রে, তারপরেও তুমি বাংলার ক্ষেত্রে 7টা সৃজনশীলই কিন্তু উত্তর করে আসবা। এটা প্রথমত মাথার মধ্যে ঢুকায় রাখো। এরপরে দেখো আমি তোমাকে যে বিষয়টা বলবো সেটা একটু ভালো করে তোমাকে নোট করতে হবে। দেখো আমাদের এই যে আসল পয়েন্টে চলে আসছি বা আসল খেলার মধ্যে চলে আসছি, যারা এখনো ভিডিওটা শেয়ার
শেয়ার করো নাই ভাইয়া, একটু ভিডিও শেয়ার করে দাও। তোমার অনেক ফ্রেন্ড সার্কেল রয়েছে যারা এখনো বাংলা নিয়ে টেনশন করতেছে, ধরো তুমি ভিডিওটা শেয়ার করে দিলা, তোমার কোনো একটা ফ্রেন্ড যে হতাশা আছে বা ডিপ্রেশন আছে, এই ভিডিও দেখে সে যদি একটু উপকৃত হয়, সেই সবটা কিন্তু ভাইয়া তোমরাও পাওয়া ভাইয়া, ডেফিনেটলি পাবা। এই দেখলা যে সে তোমার জন্য দোয়া করে দিচ্ছে, তুমি বাংলা একটা মোটামুটি পরীক্ষা দিয়ে আসলা, দেখবা যে একটা ভালো রেজাল্ট হয়ে গেছে। তো এই ব্যাপারগুলো আমাদেরকে আসলে হিংসা মনে রাখা যাবে না, কখনো হিংসা করো না। তুমি যদি কারোর সাথে হিংসা না করো, দেখবা যে তুমি তার ফলটা পাবা, অবশ্যই পাবা। তো আমাদের এই যে দেখো বাংলা যে গদ্য যেটা রয়েছে, এখান থেকে প্রশ্ন কয়টা আসবে একটু আগেই দেখলাম, এখান থেকে 4টা প্রশ্ন আমাদের আসবে, 4টা প্রশ্ন আসবে এবং মিনিমাম 2টা আমাকে উত্তর করাই লাগবে। তো আমাদের সিলেবাসের মধ্যে সব মিলিয়ে 12টা গদ্য রয়েছে, একটু দেখো। একটা হচ্ছে অপরিচিতা, একটা হচ্ছে বিলাসী, একটা হচ্ছে সাহিত্য খেলা, একটা হচ্ছে যৌবনের গান, অর্ধাঙ্গী, গন্তব্য কাবুল, মাসি পিসি, জীবন বৃক্ষ, এরকম ভাবে বাকিগুলো আমি তোমাদেরকে দিয়েছি। রেইনকোট, নেকলেস, কপিল দাস, তারপর হচ্ছে বাঙ্গালার নব্য লেখকদের প্রতি নিবেদন। তো এই 12টা তোমাদের সিলেবাসে রয়েছে। তো যারা এখন আমরা পড়াশোনা করি নেই বা আমরা বুঝতে পারতেছি না যে ভাইয়া কোনগুলো থেকে সৃজনশীল আসার পসিবিলিটি সব থেকে বেশি, তাদেরকে বলি যারা কিচ্ছু পড়ো নাই, পড়াশোনা শুরু করবো সবার আগে অপরিচিতা, এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, যেহেতু এবছর অভিন্ন প্রশ্নপত্রের পরীক্ষা হবে, এই অপরিচিতা আসার পসিবিলিটি সব থেকে বেশি। অপরিচিতা আগে পড়ে ফেলবা। অপরিচিতা পড়ার পরে পড়বো হচ্ছে বিলাসী, অপরিচিতা, বিলাসী, মাসি পিসি, রেইনকোট। এই যে 4টা দিয়েছি, এই 4টার মধ্যে কপাল যদি খুব বেশি খারাপ হয় তাহলে এখান থেকে 2টা কমন আসবে, 2টা কমন আসবে। আর যদি কপাল খারাপ না হয়, এই 4টা থেকেই তোমার 3টা সেট সিকিউ আসার পসিবিলিটি অনেক বেশি। তাহলে অপরিচিতা, বিলাসী, মাসি পিসি, রেইনকোট, এই 4টা আমরা সুন্দর করে পড়ে ফেলবো। কিভাবে পড়বো আসতে ধাপে ধাপে সবগুলো জিনিস বর্ণনা করতেছি। এরপরে যারা একটু সেফ জোন ব্যাকআপ হিসেবে আমরা পড়বো নেকলেসটা পড়বো, নেকলেস এবং হচ্ছে অর্ধাঙ্গী। ঠিক আছে, নেকলেস এবং হচ্ছে অর্ধাঙ্গী পড়বো, নেকলেস এবং পড়বো কি বলতো, অর্ধাঙ্গী, নেকলেস এবং অর্ধাঙ্গী। তো এই কয়েকটা পড়লে আমার গদ্য মোটামুটি কাভার আপ হয়ে যাচ্ছে। তো যাদের হাতে একদম সময় কম, এটাও লিখে দিয়েছি, তারা যে 4টা পড়তে চাচ্ছ সেই 4টা শুরু করো আগে। এই যে অপরিচিতা, বিলাসী, মাসি পিসি, রেইনকোট, এখান থেকে তোমার 3টা তুমি ইনশাল্লাহ কমন পাবা, এই 4টা থেকে ইনশাল্লাহ 3টা কমন আসবেই। তো এরপরে আসো আমরা একটু করে দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে আমাদের পদ্য যেগুলো রয়েছে। তো পদ্ম এরকম আমাদের সিলেবাসে প্রায় 12টার মতো রয়েছে। এই 12টার মধ্যে আমি কোনটা কোনটা পড়বো, সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ। এখান থেকে তোমার ভাইয়া প্রশ্ন আসার পসিবিলিটি অনেক বেশি। ঠিক আছে, বিভীষণের প্রতি মেঘনাদ। তো এরপরে তোমার যেটা রয়েছে সেটা হচ্ছে সোনার তরী। সোনার তরীটাও কিন্তু ভাইয়া অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ। এরপরে হচ্ছে বিদ্রোহী, এরপরে হচ্ছে বিদ্রোহী, বিদ্রোহী এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে পড়াশোনা শুরু করবা, বিদ্রোহী পড়বা, বিভীষণের প্রতি মেঘনাদ পড়বা, সোনার তরী পড়বা, এই 3টা 100% তোমাকে ভাইয়া পড়াই লাগবে, 100% ইম্পর্টেন্ট। এর বাহিরে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যে 18 বছর বয়স, 18 বছর বয়স। এরপরে আমি কিংবদন্তির কথা বলছি, ফেব্রুয়ারি 1969 রয়েছে, তো আমি কিংবদন্তির কথা বলছি, এইটাও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তাহলে এই কয়েকটা জাস্ট পড়বা, এখানে 3টা বলছি, এখানে 2টা বলছি, এইগুলো আসার পসিবিলিটি সব থেকে বেশি। তাহলে গদ্য এবং পদ্য অ্যাটলিস্ট তুমি এতক্ষণ ভিডিও দেখার পরে এইটা বুঝছো যে তোমাকে কোনগুলো পড়তে হবে, কোনগুলো না পড়ে গেলে তোমার পরীক্ষা হলে যা গেলে পাপ হবে, কোনগুলো না পড়ে গেলে পাপ হবে, এইগুলো তোমাকে অবশ্যই পড়ে যাওয়া লাগবে। ওকে, আচ্ছা। তো এরপরে একটু খেয়াল করো, আমাদের প্রত্যেকটা প্রশ্নের কাঠামো একটু করে বোঝার চেষ্টা করতে হবে। আমাদের দেখো 4টা প্রশ্ন থাকে বাংলার মধ্যে, একটা হচ্ছে ক নাম্বার, একটা হচ্ছে খ নাম্বার, একটা হচ্ছে গ, আর একটা হচ্ছে ঘ। সবাই তোমরা জানো ভাই এগুলো কি বলতেছেন, এগুলো তো সবাই জানি। আচ্ছা জানো তো, ওকে ফাইন, আসো একটু ধাপে ধাপে কথা বলি। তো দেখো প্রথমটা হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন, এরপর এটা অনুধাবনমূলক, তারপর এটা হচ্ছে প্রয়োগ, এরপর হচ্ছে উচ্চতার দক্ষতা। এখানে জাস্ট কিছু কথাবার্তা বলা আছে, এগুলো তোমরা যেটা দেখতে পারো, আমি একটু করে এগুলো তোমাকে লিখে লিখে বুঝাই দিব। ওকে, আচ্ছা আসো আমি তোমাকে এই জিনিসগুলো একটু এক্সপ্লেন করি। এই যে আসল পয়েন্টে চলে আসছি, তাহলে এবার কথা বলবো সৃজনশীল অর্থাৎ সিকিউতে কিভাবে আমি সর্বোচ্চ নাম্বার ইনশিওর করতে পারি। 1 নাম্বার কথা, সবগুলো সৃজনশীল আমি পরীক্ষা উত্তর করে আসবো। এখন 2 নাম্বার কথাটা হচ্ছে কিভাবে লিখবো। ধরো কোনো একটা সৃজনশীল তোমার কমন আসেও নাই, চাপ নেওয়ার সুযোগ নাই, তোমাকে তো বলছি 7টা লিখে আসতে হবে, 7টা লিখে আসবা। শুধুমাত্র জ্ঞান এবং অনুধাবনমূলক এই প্রশ্নের উত্তরগুলা একটু আগে থেকে পড়ে যাবা। কই থেকে পড়বা, তোমাদের জন্য আমি যখন এই ভিডিও শুট করতেছি তার আগে 4 ঘন্টার একটা ম্যারাথন ক্লাস আমরা রেডি করেছি, যেই ক্লাসটা আমাদের ল্যাপটপের মধ্যে এখন এডিটের কাজ চলতেছে। এডিটটা হয়ে গেলে আজকে রাতে যদি আপলোড দিতে না পারি, কালকে সকালে আপলোড দিব। সেইখানে আমরা তোমাদের ক নাম্বারের প্রশ্ন আলোচনা করেছি, খ নাম্বারের প্রশ্ন আলোচনা করেছি। ঠিক আছে, ক এবং খ এই জ্ঞান এবং অনুধাবন ভালো মতো লিখতে পারলে সৃজনশীল নিয়ে প্যারা খাওয়ার কোনো সুযোগ নাই। আরেকটা ভিডিও দিব, সেখানে বলবো যে এটা তো 4 ঘন্টা একটা ম্যারাথন ক্লাস ছিল, আরেকটা ভিডিও ছোট একটা ভিডিও দিব 10 মিনিটে, সেখানে শেখাবো যে কিভাবে সৃজনশীল লিখতে হয়। এই পার্ট তোমার কাভার ভাইয়া।
এমসিকিউ কি করব? 4 ঘন্টার ক্লাসে আমরা কি করেছি? 4 ঘন্টার ক্লাসে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার থেকে 50টা করে এমসিকিউ যেইগুলো আসতে পারে সেইগুলো পড়াইছি। দেখা গিয়েছে প্রত্যেকটা স্লাইড থেকে, মানে প্রত্যেকটা তোমার হচ্ছে টপিক থেকে, প্রত্যেকটা গদ্য এবং পদ্য থেকে মিনিমাম 25টা করে পড়ানো হয়েছে, 20 থেকে 25টা করে পড়ানো হয়েছে। তো যারা যারা এই শিওর শর্ট ক্লাসটা তোমরা দেখতে যাচ্ছ, সবাই এই ভিডিওর নিচে কমেন্ট করতে থাকো ভাইয়া। আমরা তো ভিডিওটা আপলোড দিবই, এবং তোমরা যদি কমেন্ট করো আমরা সেই কমেন্টের রিপ্লে হিসেবে তোমাকে এই ক্লাসটার 4 ঘন্টার শিওর শর্ট ক্লাসটার লিঙ্ক একদম ফ্রিতেই দিয়ে দিব। এবং তোমাদের জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে, যেখানে আমরা কিন্তু এই ক্লাসগুলো আপলোড দিব। যারা সেই গ্রুপে যুক্ত হতে পারো নাই এখন পর্যন্ত, সবাই কমেন্ট করো, সবাইকে আমরা সেখানে যুক্ত করে নিব। তো এখন আসো ক নাম্বার যে প্রশ্নটা, এটা একটু খেয়াল করো। এটা হচ্ছে আমাদের জ্ঞানমূলক প্রশ্ন। তো জ্ঞানমূলক প্রশ্ন তুমি যে কাজটা করবা, এখানে সরাসরি উত্তর লেখার চেষ্টা করবা, কোনো ভনিতা করা যাবে না, যা বলছে ধুপধাপ উত্তর করে আসতে হবে। তো মনে করো তোমাকে যা প্রশ্ন করছে, ধরো আমাকে প্রশ্ন করছে, ভাই তো আপনার নাম কি, আমি ডাইরেক্ট বলবো যে আমার নাম শাফিন আহমেদ শাওন, এতটুকুই শেষ। এখানে আমি 1 নম্বর পেয়ে গেছি, এর বাইরে আর কিছু আমার দরকার নাই। অনুধাবনমূলক প্রশ্ন, তার মানে জ্ঞানমূলক প্রশ্নটা হচ্ছে, তুমি মনে করো যে এটা তোমার খাতার পৃষ্ঠা এখানে দেখাই দিছি, এটা তুমি ক নাম্বার দিয়ে জাস্ট এক লাইনেই শেষ, এক লাইনেই তোমার ক নাম্বারটা শেষ, অথবা সর্বোচ্চ এক লাইন, এই যে এতটুকুতেই তোমার ক নাম্বার শেষ। এখানে তুমি 2 আঙ্গুল ফাঁকা দিবা, এই যে 2 আঙ্গুল পরিমাণ ফাঁকা দিবা। ফাঁকা দেওয়ার পরে এইখানে তুমি খ নাম্বার লেখা শুরু করবা। শুরু করে দেখো, যেহেতু এখানে তোমার হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন 2 নাম্বার রয়েছে, এটা আমরা 2টা প্যারায় লিখবো। তাহলে ক নাম্বার প্রশ্ন 1টা প্যারায়, খ নাম্বার প্রশ্ন 2টা প্যারায়। এখানে 2 আঙ্গুল ফাঁকা দিয়ে প্রথমে মনে করো তোমাকে যে সম্পর্কে লিখতে বলছে, ওইটা তুমি এক লাইনেই একটা লিখলা বা এতটুকু লিখলা। লেখার পরে তুমি আবার 2 আঙ্গুল ফাঁকা দিবা, 2 আঙ্গুল ফাঁকা দিয়ে আবার এখানে 3 থেকে 4 লাইন এমন ভাবে লিখবা মনে হচ্ছে যেন তুমি একটা পৃষ্ঠা সম্পূর্ণ লিখছো, একটা পৃষ্ঠা সম্পূর্ণ লিখছো। বোর্ড পরীক্ষায় আসলে কোয়ান্টিটি ম্যাটার করে। কোয়ান্টিটি ভেবে জিনিসটা কি, তুমি আসলে কত বেশি লিখতে পারছো, এটা কিন্তু অনেক বেশি ম্যাটার করে। তাহলে একটা স্টেপ, 2টা স্টেপে তোমার ক এবং খ শেষ, এবং এক পৃষ্ঠা অলরেডি তুমি লিখে ফেলছো। তার মানে 1 নম্বর প্রশ্ন 1 প্যারা, 2 নম্বর প্রশ্ন 2 প্যারা। তাহলে এখানে শুধুমাত্র বইয়ের কথা যা বলছে ডিরেক্ট লিখে আসবো। এবং খ নাম্বারের মধ্যে এইখানে কখনো উদ্দীপকের কথা বা মিশ্রিত কোনো কথা লিখবা না, এখানে জাস্ট বই থেকে তুমি যা জানো তাই ক এবং খ এর মধ্যে তাই লিখবা। এরপরে আসো গ নাম্বার প্রশ্ন তুমি কিভাবে অ্যাপ্রোচ করবা। দেখো গ নাম্বার প্রশ্ন লেখার ক্ষেত্রে, এটা তোমার খাতা মনে করো নাম্বার দিয়েছো এখানে। তো এখন তোমাকে যেটা বলছে, এখানে তুমি মেইনলি যে কাজটা করবা 3টা প্যারা হবে। প্রথম প্যারা হচ্ছে তোমাকে যে বলছে যে সাদৃশ্য আছে বা উদ্দীপকের সাথে কি সাদৃশ্য রয়েছে বা বৈসাদৃশ্য রয়েছে বা মূল বিষয়টা কি, এই মূল বিষয়টা এক লাইনে লিখবা। এখানে লেখা শুরু করবা, যেখানে তুমি লেখা শুরু করছো জাস্ট এই যে এতটুকুতে তোমার শেষ, একটা স্টেপ শেষ, মানে এটা তোমার একটা প্যারা, ঠিক আছে। এরপরে তুমি দ্বিতীয় প্যারাতে আসবা। দ্বিতীয় প্যারাতে তুমি শুরু করবা, এখানে ভালো নাম্বার পাইতে গেলে শুরু করবা এই যে এইখান থেকে শুরু করবা, এই বরাবর এখানে এই যে একটা লাইন, এখানে মাঝ থেকে শুরু করবা, এই যে এখান থেকে একটা লাইন, 2টা লাইন, 3টা লাইন, 4টা লাইন, এইভাবে তোমার 2 নাম্বার প্যারাটা আসবে। এইভাবে তোমার 2 নাম্বার প্যারাটা তোমাকে শুরু করতে হবে। এবং 2 নাম্বার প্যারাটা শুরু করে মনে করো এতদূর পর্যন্ত তুমি লিখবা 2 নাম্বার প্যারাটা। এখানে কি লিখবা দেখো, এই যে তুমি এখানে 3 থেকে 4 লেখা আছে, তুমি একটু বেশি লিখবা। তুমি মনে করো যে 4 থেকে 6 লাইনের মধ্যে লিখবা, ঠিক আছে, 4 থেকে 6 লাইন। তো কি লিখবা, এখানে শুরু করবা হচ্ছে যে কথাটা দিয়ে, সেটা হচ্ছে তুমি বইয়ের কথা দিয়ে শুরু করবা, বইয়ের কথা দিয়ে শুরু করবা। তার মানে প্রথমে তো এক বাক্যে যা চাইছে, সাদৃশ্য থাকলে সাদৃশ্য, বৈসাদৃশ্য থাকলে বৈসাদৃশ্য, এই জায়গাটায় বইয়ের কথা দিয়ে শুরু করবা। শুরু করে এখানে শেষ করার পরে 3 নাম্বার প্যারা শুরু করবা, চলতেছে এখানে 3 লাইন পৃষ্ঠা ভরাবা, পরের পৃষ্ঠা এসে চলতেছে এই যে এই জায়গায় শেষ করে দিবা। অর্থাৎ 1.5 পৃষ্ঠা লিখবা। গ নাম্বার প্রশ্ন মিনিমাম 1.5 পৃষ্ঠা লিখবা। কি লিখবা, প্রথমে তো ডাইরেক্ট যা বলছে বললাম, সাদৃশ্য বৈসাদৃশ্য, এরপরে বইয়ের কথা, তারপরে তুমি শুরু করবা উদ্দীপক, তারপরে তুমি শুরু করবা উদ্দীপক প্লাস বই, তারপরে তুমি 3 নাম্বার স্টেপে এসে শুরু করবা। চাইলে 2 নম্বরে বইয়ের কথা লেখার পরে উদ্দীপকের কিছু যুক্ত করে দিতে পারো, আর না হইলে 3 নাম্বার স্টেপে এসে উদ্দীপক প্লাস বই প্লাস মন্তব্য, উদ্দীপক প্লাস বই প্লাস মন্তব্য, এই ফরম্যাটে যদি 1.5 পৃষ্ঠা লিখতে পারো ভাইয়া, গয়ের মধ্যে তুমি 3 মধ্যে ইনশাল্লাহ 3 পেয়ে যাবা। তাহলে এখানে তোমার মেইন স্টেপটা হচ্ছে গয়ের মধ্যে 3টা প্যারাই লিখবা। ওকে, আচ্ছা এখানে দেখো একটা প্রো টিপস আমি দিয়েছি, সেটা হচ্ছে লেখা একটু ফাঁকা ফাঁকা করে লিখবা বা ছড়াবা, যেন পৃষ্ঠার বেশিরভাগ অংশ ভরে যায়। টার্গেট হচ্ছে তোমার 1.5 থেকে 2 পৃষ্ঠা। এই কথাটা বলে দেওয়ার কারণ হচ্ছে লেখাগুলো আমি একটু ইলাবোরেট করে লিখবো, আমার পৃষ্ঠা ভরাইতে হবে ভাইয়া, আমার নাম্বার পাওয়ার জন্য ডেফিনেটলি আমাকে পৃষ্ঠা ভরাইতে হবে বোর্ড পরীক্ষায়। আচ্ছা এরপরে আসো ঘ নাম্বার প্রশ্নের ক্ষেত্রে। ঘ নাম্বার প্রশ্ন মূলত আমরা 4 প্যারায় লিখবো। কত প্যারায় লিখবো, ঘ নাম্বার প্রশ্ন হবে আমার 4টা প্যারা। তো এই 4টা প্যারা কিভাবে সাজাবো, প্রথম ভাবে এই যে 1 নাম্বার যে প্যারাটা, এখানে আমি তো মনে করো ঘ নাম্বার দিয়ে লেখা শুরু করছি। তো 1 নাম্বার প্যারা আমাকে যা বলছে এক বাক্যে শেষ করব, অর্থাৎ যা চাওয়া হয়েছে প্রশ্ন সেটা এক বাক্যে লিখবো। 2 নাম্বার স্টেপে এসে আবারও আমি লেখা শুরু করব, এবং এখানে যে বইয়ের সাথে প্রাসঙ্গিক কথা, বইয়ের কথাগুলো লিখবো। তো এটা তোমার এই জায়গায় শেষ হয়ে যাবে। তার মানে এই একটা স্টেপ, 2টা স্টেপ, এখানেই তোমার 1 পৃষ্ঠা শেষ। এরপরে আবার তুমি এখানে শুরু করবা, লিখতেছো কি লিখবা, এখানে তুমি বই প্লাস উদ্দীপকের বিস্তারিত ইতিহাস তুলে ধরো, বই প্লাস উদ্দীপকের কি কি কন্টেন্ট মিলতেছে না হচ্ছে একদম সুন্দরভাবে লিখবা। এটা তুমি লিখলা, একটা পৃষ্ঠা 2টা পৃষ্ঠা হয়ে গেল। পরবর্তীতে এসে তুমি চাইলে এখানে
অনেকে অর্ধেক লেখে, বা তুমি চাইলে হচ্ছে যদি চাও মোটামুটি পুরো বিষয় লিখতে পারো, অথবা তুমি চাইলে অর্ধেক পর্যন্ত লিখতে পারো, কারণ আমাদের তো সবগুলো সৃজনশীল শেষ করতে হবে। এখানে তুমি মোটামুটি কিছু লিখে শেষ করে দিবা। তাহলে তোমার কয় পৃষ্ঠা হচ্ছে একটু খেয়াল করো। এখানে ঘ নাম্বার তুমি 1 পৃষ্ঠা লিখছো, এখানে তুমি চাইলে এই পরবর্তী স্টেপটা এখানেও শেষ করে এখানে শুরু করে মাঝে শেষ করতে পারো, ঠিক আছে। সেক্ষেত্রে তোমার 2.5 পৃষ্ঠা হচ্ছে, সেক্ষেত্রে তোমার 2.5 পৃষ্ঠা হচ্ছে, 2.5 পৃষ্ঠা মিনিমাম। বা যদি বলি যে ভাইয়া মিনিমাম কথাটা বলি, তাহলে মিনিমাম বললে তাহলে মনে রাখবে যে মিনিমাম তোমাকে এখানে 2 পৃষ্ঠা লেখা লাগবে, মিনিমাম 2 পৃষ্ঠা লেখা লাগবে। তো এইভাবে তুমি সৃজনশীল যদি লিখতে পারো, তাহলে এই যে তোমার 70 নম্বরের যে প্যারা, 70 নম্বরের যে পেইনটা খাচ্ছ, আশা করি এই 70 নম্বরের প্যারাটা থাকতেছে না, 70 নম্বরের প্যারাটা থাকতেছে না। এই 70-এর মধ্যে তোমার ক খ সৃজনশীল এবং হচ্ছে কিভাবে লিখবা সেটা তো বললাম, এবং এমসিকিউ সহ ম্যারাথন ক্লাস আগামীকালকে আপলোড হবে, সেই ক্লাসটা দেখার অনুরোধ রইল তোমাদের প্রতি। এবং যারা ক্লাসটা দেখতে যাচ্ছে সবাই কমেন্ট করো, সবাইকে আমরা ক্লাসের লিঙ্কটা দিয়ে দিব। তো এই 70 নাম্বার নিয়ে আশা করি তোমাদেরকে আর পেইন খাইতে হবে না। এরপরে আসো ভাইয়া, দেখো কিছু সাইকোলজিক্যাল আমরা এখানে ব্যাপার ব্যাপার দিয়েছে কি, দেখো কিছু সাইকোলজিক্যাল তোমাদেরকে স্যান্ডউইচ ট্রিক শেখাবো, সাইকোলজিক্যাল স্যান্ডউইচ ট্রিক। এই ট্রিক্সটা আমি আশা করি তোমাদেরকে কেউ বলে নাই ভাইয়া, অনেকে হয়তো বা জানো, ম্যাক্সিমাম পোলাপান তোমরা এই ট্রিক্সগুলো জানো না। এই ট্রিক্সগুলো আমি তোমাদেরকে শেখানোর ট্রাই করতেছি। এখন নর্মালি আমরা পরীক্ষা খাতে কি করি, মনে করো আমার সব থেকে ভালো যে প্রশ্নটা বা কমন যে প্রশ্নটা পাই সেটা দিয়ে আগে শুরু করি, এরপরে যেটা ভালো পাই সেটা লিখি, তারপরে যেটা ভালো পাই সেটা লিখি, এবং লাস্টের প্রশ্নটা আমরা এমন একটা প্রশ্ন আমরা রাখি যেই প্রশ্নটা হয়তো বা আমি খুব ভালো মতো পারি না, বা একটু যে বানাই লিখবো, বা একটু যে কন্টেন্ট মাথার মধ্যে আছে এরকমটা হয় না। বাট এই জায়গাটা আমাদের আসল খেলা, মাইন্ড গেম খেলতে হবে। সেটা কিরকম দেখো, প্রথম যে প্রশ্নটা তোমার পরীক্ষায় প্রশ্ন আসবে কয়টা, তোমার গদ্য থেকে প্রশ্ন আসবে 4টা, পদ্য থেকে প্রশ্ন আসবে 4টা, তারপর তোমার নাটক থেকে 2টা, উপন্যাস থেকে 2টা, তাহলে 4 আর 4 8 9 10 11 12, তোমাদের কি 12টা প্রশ্ন আসবে? আসো আমরা একটু আবার একটু দেখে নিই, 12টা প্রশ্ন আসে নাকি 11টা প্রশ্ন আসে। দেখো একটু ভালো করে আমরা এইখান থেকে তোমাদেরকে সবগুলো জিনিস দেখাই দিচ্ছি। এখানে আমাদের সুন্দর করে লেখা আছে, দেখো তোমাদেরকে দেখাই দিই। এই যে এখান থেকে তোমার 4টা প্রশ্ন আসবে, এখান থেকে 3টা প্রশ্ন আসবে। আমি যে এই জায়গাটায় ভুল করছি, তাহলে 4 আর 3 7 9 10, 4 3 7 8 9 10 11, সব মিলে তোমাদের 11টা প্রশ্ন আসবে। সেই তো ভাবলাম যে ওখানে আমার ভুল বলছি কিনা, তাহলে আমাদের সব মিলে 11টা প্রশ্ন আসবে, 12টা প্রশ্ন না ভাইয়া, আমাদের সব মিলিয়ে 11টা প্রশ্ন আসবে। এইখানে আমাদের হচ্ছে 3টা প্রশ্ন হবে। কয়টা প্রশ্ন হবে এখানে? এখানে 4, এখানে 4, এখানে দেখো এখানে আমাদের প্রথমে গদ্য থেকে 4টা, পদ্য থেকে 3টা প্রশ্ন আসবে। তাহলে 4 3 7 আর 9 আর 2 11। এই যে 11টা প্রশ্ন আসবে, 11টা প্রশ্ন তুমি সুন্দর করে একবার দেখে নিবা। 11টা প্রশ্ন সুন্দর করে দেখে নেওয়ার পরে সব থেকে ভালো তুমি যেই প্রশ্নটা পারো সেটা তো অবশ্যই তুমি প্রথমে লিখবা। এইখানে দেখো তুমি এখানে কি করলা, সবচেয়ে ভালো, সবচেয়ে সবচেয়ে ভালো আমি যে প্রশ্নটা পারি সেটা হচ্ছে আমি 1 নম্বরে লিখে ফেলছি। লেখার পরে এরপরে আমি সব থেকে ভালো যে প্রশ্নটা পারি এইটা আমি 7 নম্বরে লিখবো। ভাইয়া কি বললেন ভাইয়া? হ্যাঁ, সব থেকে ভালো, সব থেকে ভালো আমি যেটা পারি, সবচেয়ে ভালো আমি যেটা পারি, সবচেয়ে ভালো আমার আমার লিস্টে যেটা 2 নম্বরে আছে সব থেকে ভালোগুলার, আমার লিস্টের যেটা, আমার লিস্টের মধ্যে যেটা কত নম্বরে আছে, 2 নম্বরে আছে, এটা আমি সবার শেষে লিখবো। কেন লিখবো ভাইয়া এই প্রশ্নটা সবার শেষে? দেখো নর্মালি আমি তোমাকে আগে বলে নিই আগে যে সব থেকে ভালোটা প্রথমে, এরপরে সব থেকে ভালোটা লাস্টে, এরপরে যেটা ভালো সেটা 2 নম্বরে, এরপরে 3 নম্বরে, এরপরে 4 নম্বরে, এরপরে 5 নম্বরে, এরপরে 6 নম্বরে। এখন এটা তুমি লিখলা, হ্যাঁ এই জিনিসটা তো বুঝলাম না সব থেকে ভালো কেন 2 নম্বরে, কারণ লাস্টের প্রশ্নটা তোমাকে এমন একটা প্রশ্ন রাখতে হবে সেখানে তো তোমার সময় কম থাকবে, দেখবে যে অল্প সময় অনেক কিছু লেখা লাগতেছে। এখন এই প্রশ্ন যদি তোমার কমন না থাকে তুমি কি চাইলেও বানাইতে পারবা, চিন্তা করতে সময় যাবে না, প্রথম দিকে তুমি টাইম বেশি খেয়ে ফেলছো, তুমি পরে যা কাভার করতে পারবে না। বাট এমন যদি একটা প্রশ্ন তোমার সিলেক্টেড করা থাকে যে এটা আমি সবার শেষে লিখবো, ওকে ফাইন, তাহলে এটা আমি খুব দ্রুত সময় শেষ করতে পারবো, এই জন্য আমি 7 নম্বরে এই প্রশ্নটা লিখবো। এবং অনেক ক্ষেত্রে স্যাররা দেখে যে প্রথম প্রশ্নটা তুমি কেমন করে লিখছো, লাস্টেরটা কেমন লিখছো, আর এই মাঝের 2 3টা কেমন লিখছো, তাহলে এগুলা দেখেই না, তোমাদের দেখবা যে অটোমেটিকলি স্যার তোমাকে নাম্বার দিবে, কারণ তোমার উপরে অলরেডি একটা গুড ইমপ্রেশন কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এই জন্য প্রথম প্রশ্নটা হচ্ছে যেটা সব থেকে ভালো পারবা, বেস্ট তোমার, ঠিক আছে, বেস্ট ইমপ্রেশন, সেটা তুমি প্রথমে লিখবা। দ্বিতীয় থেকে ষষ্ঠ প্রশ্ন মোটামুটি থেকে সাধারণ মানের উত্তরগুলো লিখবা। আর সপ্তম প্রশ্ন যেটা দ্বিতীয় সর্বোচ্চ ভালো পারো সেটা একদম শেষে রাখবা। এটা হচ্ছে এ স্ট্রং ফিনিশ হবে। কি হবে বলতো? এ স্ট্রং একটা ফিনিশ হবে, কারণ লজিকটা কি এখানে বলে দিয়েছি, শেষের দিকে কম সময় থাকে এবং বানিয়ে লিখতে কষ্ট হয়, তাই কমন প্রশ্ন শেষে রাখবা, দ্রুত চমৎকার হবে খাতায় যেন তুমি শেষ করতে পারো, ফিনিশিং টাচটা যেন তোমার ভালো হয়। এই জন্য কিন্তু আমরা এই ট্রিক্সটা তোমাদের সাথে শেয়ার করেছি। ওকে, আচ্ছা এরপরে দেখো তোমাদেরকে আরো একটা একটা হ্যাক শেখাবো, সেটা হচ্ছে খাতার প্রেজেন্টেশন। মনে করো তুমি ক নাম্বারটা লিখছো, এক নং প্রশ্নটা লিখে সুন্দর করে এভাবে একটা ডাড়ি দিয়ে দিলা, দেওয়ার পর লেখা শুরু করলা। এখন শুরু করে তুমি কি করছো, এরকম করে কাটাকাটি করছো, এটা কি করা যাবে? এটা কাটাকাটি করলে স্যারের আই ক্যাচিং হবে। তুমি যদি ছোটখাটো কোনো ভুল করো সেটা কাটাকাটি করার দরকারই নেই, স্যার অনেক ক্ষেত্রে দেখবেই না, কারণ তুমি যদি এরকম কাটাকাটি করো বা টান টুন দাও, তাহলে চোখটা ওই জায়গায় পড়বে এবং নাম্বার একটা কম দেওয়ার একটা ব্যাপার স্যাপার তার মাথায় অলরেডি চলে আসবে। এই জন্য কাটাকাটি করা নিষেধ।
যদি কোনো ভুল হলে ঘষা মাজা করবা না, কাটাকাটি করলেই শিক্ষকের চোখ সেখানে পড়বে, না কাটাকাটি করলে শিক্ষক খেয়াল নাও করতে পারে, ঠিক আছে। এরপর হচ্ছে স্পষ্টভাবে শিরোনামটা সুন্দরভাবে দিবা। তারপরে দেখো এই যে আমি তোমাকে যেটা বলছি যে স্পেসের যে ব্যাপারটা, তুমি যখন একটা প্রশ্ন লিখতেছো ক লেখার পরে এখানে মিনিমাম 2 থেকে 3 আঙ্গুল ফাঁকা দিবা, যেটা এখানে বলে দিয়েছি যে স্পষ্ট 2 আঙ্গুল ফাঁকা জায়গা রাখবা। এরপরে দেখো সাইজ মেনটেন, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্ন আমি তোমাকে যে ফরম্যাটে লিখে আসতে বলছি ওই ফরম্যাটে যদি লিখতে পারো অবশ্যই বাংলা এই যে তোমার প্রথম পত্র রয়েছে এখানে ভালো করা কিন্তু সম্ভব। আচ্ছা, এরপরে দেখো আমাদের আজকে আমি তোমাদেরকে যতগুলো গোপন হ্যাক ছিল সবগুলো শেয়ার করার চেষ্টা করছি। তুমি যদি এইভাবে পরীক্ষা খাতায় লিখে আসতে পারো বা যে কন্টেন্ট গুলো তোমাকে পড়তে বলছি সেই কন্টেন্ট গুলো পড়তে পারো, এবং যদি আমাদের শিওর শর্ট ক্লাসটা দেখতে পারো, বাংলার ক্ষেত্রে, আশা করি তোমাকে আর কোনো পেইন খাইতে হবে না। তারপর যদি তোমার কোনো গদ্য পদ্য নাটক উপন্যাসের সমস্যা থাকে সেইগুলো তো সবগুলো পড়ার সময় নাই, তুমি যে কাজটা করবা ইউটিউবে চলে যাবা, ঠিক আছে, YOUTUBE ইউটিউবে চলে যাবা, চলে যে কোনো একটা ভাইয়া যার ক্লাস ভালো লাগে সেখান থেকে একটা শিওর শর্ট ক্লাস দেখবা। শিওর শর্ট ক্লাস দেখে কি করবা, শুধু ক্লাস দেখলেই হবে না, পর্যাপ্ত পরিমাণ এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, এবং অ্যাটলিস্ট কয়েকটা করে সিকিউ প্র্যাকটিস করো যেন তুমি ওই সময়ের মধ্যে শেষ করে আসতে পারো। সিকিউটা একটু হাতে লিখে একটু প্র্যাকটিস করো, কয়েকটা করে বাসার মধ্যে প্র্যাকটিস করো। আর আমাদের বাংলার যে শিওর শর্ট ক্লাসটা এটা কিন্তু আমরা আগামীকাল আপলোড করে দিব। আমাদের বাংলার শিওর শর্ট ক্লাসটা আমরা আগামীকাল আমরা আপলোড করে দিব। ওকে, তো সেই ক্লাসটা দেখলেও তোমার একটা প্রিপারেশন কিন্তু হয়ে যাবে। তো এই হচ্ছে বাংলা প্রথম পত্র নিয়ে কথাবার্তা। এতটুকু তুমি যদি ফলো করতে পারো ভাইয়া, আশা করি বাংলা প্রথম পত্র তোমার কাছে একদম পান্তা ভাত লাগবে এবং তুমি বাংলা প্রথম পত্রে খুব ভালো একটা নাম্বার ইনশিওর করতে পারবা। ওকে, তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি।